যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট ইরানের জ্বালানি স্থাপনা। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ছুড়ছে তেহরান। আইডিএফ হিজবুল্লাহ সংঘাতে লেবাননে উত্তেজনা তুঙ্গে। দাদি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জোবাইদার। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা, ধর্ষণ, সহিংসতা, বিচারহীনতা ও বৈষম্যের মাসুল গুনতে হচ্ছে কন্যা শিশুদের। মর্যাদা নিশ্চিতে পারিবারিক শিক্ষার তাগিদ। আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং। মেয়েদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার ছেলে তার বোনকে সম্মান করবে, তার আশেপাশে যারা আছে ওদের সম্মান করবে। বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, দেশে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি হতে দেয়া হবে না। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীর মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন। অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ। সোহরাওয়ার্দী হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে র্যাবের অভিযান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞের কারণে এই যাত্রায় ভোগান্তির শঙ্কা। উত্তরে বাড়ি ফেরার নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। একযোগে ইরানের ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। টানা ৯ম দিনের অভিযানে টার্গেট হয়েছে বিমানবন্দর, পরিবহন ডিপো। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পানি শোধনাগার। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি হামলা বন্ধ করবে না যৌথ বাহিনী। দাও দাও করে জ্বলছে তেহরানের আগদাসিয়ে জ্বালানি ডিপো। ইসরায়েলি বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। টানা ৯ দিন ধরে এভাবেই জ্বলছে ইরানের রাজধানী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। দেশটির কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এসব স্থাপনা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। হামলায় ক্ষতিগ্রস্ত কুডস ফোর্সের অন্তত ১৭টি যুদ্ধবিমান। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক আর বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়েছে। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হাব, পানি শোধনাগার আর বিমানবন্দরকেও টার্গেট করেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। যুদ্ধ থেকে পিছিয়ে আসার কথাও উড়িয়ে দেন। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দাবি, এরই মাঝে ইরানের ৬৫০০-এরও বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোই হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে দুজনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কিন দূতাবাস সহ ইরাকের বেশ কয়েকটি স্থানেও হয়েছে হামলা। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা অব্যাহত ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পর বৈরুতে প্রথমবার বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। শনিবারও 9 জনের মৃত্যু হয়েছে এসব হামলায়। নেতানিয়াহু প্রশাসনের সাফাই, বেসামরিক স্থাপনা নয় বরং হিজবুল্লাহ ঘাঁটি আর ইরানি কমান্ডারদের অবস্থানই তাদের লক্ষ্য। গেল এক সপ্তাহে দেশটিতে ঝরেছে শতাধিক মানুষের প্রাণ, আহত 7 শতাধিক, বাস্তুচ্যুত 3 লাখের বেশি। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন মিসাইল। গেল সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে নতুনভাবে সংঘাত শুরু হয়। এরপর প্রথমবার লেবাননের রাজধানীতে বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। ইসরায়েলের জোরালো হামলায় বিপর্যস্ত দক্ষিণের দাহিয়ে, মারবা, হারেত্রিক, মেফাদুন সহ বেশ কিছু এলাকা। ইসরায়েলের নারকীয়তা থেকে বাঁচতে বৈরুতের রামাদা হোটেলে আশ্রয় নেন শরণার্থীরা। সেই হোটেলে টার্গেট করে চলে ব্যাপক বোমাবর্ষণ। হতাহত হন কমপক্ষে 14 জন। শনিবার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিয়ন্ত্রণে না আনলে পুরো লেবাননে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইসরায়েল। এরপরই দেশটির হিজবুল্লাহ ঘাঁটিগুলোকে বানানো হয় টার্গেট। দক্ষিণের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলেও চলে আইডিএফের অভিযান। দক্ষিণ লেবাননের কমপক্ষে 80টি গ্রাম খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। পাশাপাশি পূর্ব সতর্কতা জারি করে দাহিয়ে এলাকায়। এরপরই প্রশাসনিক ও বেসামরিক অবকাঠামো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তূপে। মেফাদুনে হামলার পর 3টি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। এখনও নিহতের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। প্রাণহানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে বেসামরিক স্থাপনা টার্গেট নয়, বরং বৈরুতে অবস্থান নেয়া ইরানি কমান্ডার ও হিজবুল্লাহর ঘাঁটি আইডিএফের টার্গেট, এমন দাবি ইসরায়েলের। লেবাননের ঊর্ধ্বতন এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, হামলার জেরে শনিবার রাশিয়ার উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেছেন 1.5 শতাধিক ইরানি কূটনীতিক এবং তাদের পরিবার। ইসরায়েলি হামলার জেরে এরই মাঝে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়েছে 3 লাখেরও বেশি মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতিতে তুরস্কের মাথা ব্যথার কারণ কুর্দিরা। ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে গোষ্ঠীটিকে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জন ঘিরে সতর্ক অবস্থানে আঙ্কারা। ট্রাম্প প্রশাসন কুর্দি বাহিনীকে যুক্ত করতে চায় না বলে আশ্বস্ত করলেও নিশ্চিত করেনি তেল আবিব।
তাই শঙ্কামুক্ত হতে পারছে না তুরস্ক। কুর্দিদের ইরান যুদ্ধে যুক্ত না করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে এরদোগান প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান এপিক ফিউরির শুরুর পর থেকেই তুরস্কের জন্য স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে কুর্দি গোষ্ঠী। ইরানের পশ্চিম সীমান্তে কুর্দিদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে তেহরানের। ইরাকে কুর্দিদের বিরুদ্ধে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে তেহরান। সিএনএন, এক্সিওস, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কুর্দি গ্রুপগুলোর মাধ্যমে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে যোগাযোগও শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। অবশ্য এ কথা স্বীকার করেনি ওয়াশিংটন। বরং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্ককে আশ্বস্ত করেছে এমন কোনো পরিকল্পনা নেই বলে। কুর্দিদের অস্ত্র দেয়া হবে না বলেও অঙ্গীকার করেন। গোষ্ঠীটিকে ইরান যুদ্ধে জড়াতে চান না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন চলমান যুদ্ধকে আর জটিল করতে চান না তিনি। আমি কুর্দিদের অন্তর্ভুক্ত করতে চাই না, কুর্দিরা আহত হোক নিহত হোক চাই না। আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তারা যুক্ত হতে চায়, কিন্তু আমি বলেছি আমি চাই না। এরপরও অবশ্য নিরাপত্তা উদ্বেগ কমেনি আঙ্কারার, কারণ ইরান, ইরাক, সিরিয়া, তুরস্কে কুর্দিদের উস্কানিদাতা হিসেবে বরাবরই যুক্তরাষ্ট্রের ভূমিকা বিতর্কিত। বিশেষ করে এই ইস্যুতে এখনও পুরোপুরি চুপ ইসরায়েল। এমন পরিস্থিতিতে কুর্দিদের ইরান যুদ্ধে যুক্ত না করতে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এই ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছি। যেহেতু কিছু ইঙ্গিত বা গুঞ্জন উঠেছে, তিনি জানিয়েছেন এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে ইসরায়েলের উদ্দেশ্য তো গোপন নয়। তুরস্ককে লক্ষ্য করে মিসাইল না ছুড়তে ইরানের প্রতিও সতর্কবার্তা দিয়েছেন হাকান ফিদান। ইরানের বন্ধুদের সাথে কথা হয়েছে। যদি বিষয়টি এমন হয় মিসাইলের গতি পরিবর্তনের কারণে আমাদের দেশ আঘাত হেনেছে, তবে ভিন্ন কথা। কিন্তু একই ঘটনা যাতে আবার না হয় সেজন্য আমাদের পরামর্শ থাকবে খুব সতর্ক হন। যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে ছড়িয়ে পড়েছে। বিশাল এলাকা জুড়ে সেই ড্রেনের মধ্যেই দাউ দাউ করে জ্বলছে আগুন। তেহরানের শাহরে এরে এলাকার একটি জ্বালানি স্থাপনার দৃশ্য এটি। লিভিং ইন তেহরান নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই দৃশ্য এরই মধ্যে আতঙ্ক ছড়িয়েছে নেটিজেনদের মাঝে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় থেকে 3টি তেল ডিপোতে হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে, তবে নির্দিষ্ট করে এই ডিপোটির বিষয়ে জানানো হয়। জানা যায়নি হতাহতের খবর। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। যুগের পর যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ, হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ, হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেবার বিষয়টি। তাহলে যদি পরিবর্তিত হয় ভবিষ্যৎ। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট।
অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু একটা টেনশন অল টাইম কাজ করে যে আমার বাচ্চাটা নিরাপদে সেখানে গেল কিনা, সেখান থেকে বাসায় পৌঁছালো কিনা। বাইরে এসে স্কুল কলেজে গেছে, এর ফলে আমরা ওই রকম নিরাপদ বোধ করতেছি না। বয়স যাই হোক, শিশু, কিশোরী বা মধ্যবয়সী, নারী মানেই শঙ্কা আর উৎকণ্ঠা মিশে যায় এক বিন্দুতে। এই তো সেদিন নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হলো 15 বছরের কিশোরীকে। কিংবা চট্টগ্রামে ওই যে শিশুটিকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হলো, তাদের অপরাধ কি? শুধুই নারী হয়ে জন্মানো? যাদের ছেলে সন্তান আছে তারা যদি অন্ততপক্ষে এটা নিশ্চিত করে যে আমার ছেলে যেন কোনো মেয়ের চোখের পানির কারণ না হয়, কাউকে কষ্ট না দেয়, আমার মনে হয় সোসাইটিটা ভালো হবে। যেভাবে নারীদের প্রতি নিগৃহীত হচ্ছে, সমাজ ব্যবস্থার উপর তখন ঘৃণা চলে আসে। পুরুষরা মনে করে তারা আমাদের প্রোভাইডার্স, পুরুষরা মনে করে তারা আমাদেরকে সেফটি দিতে পারে, কিন্তু এখানে আমরা রাতের বেলা বের হতে পারি না শুধুমাত্র পুরুষের কারণে। আমি যদি আমার ছেলেকে শিখাই যে মেয়েদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার ছেলে তার বোনকে সম্মান করবে, তার আশেপাশে যারা আছে ওদের সম্মান করবে, কুদৃষ্টিতে দেখবে না। তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাসেই ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ছাড়িয়েছে 500টির বেশি, এবং এই মাসের প্রথম 6 দিনেই এমন ঘটনা 6টি। একটি সভ্য সমাজের জন্য এমন ঘটনা কতটা ভালো সংকেত। যুগ যুগান্তর ধরে এমনই বিচারহীনতা এবং বৈষম্যের শিকার হয়েছেন বহু নারী, এবং এই সময়ে এসে একটি নতুন যুগে শিক্ষা, আইন এবং বিচারের মাধ্যমে নতুন একটি যুগের সূচনা হোক, তেমনটি প্রত্যাশা সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। নারী উন্নয়ন মানে সমাজ তথা দেশের উন্নয়ন। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকার ফ্যামিলি কার্ড চালু করছে। এটি নারীদের স্বাবলম্বী হতে ইতিবাচক ভূমিকা রাখবে। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন,
এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। নারীদের অগ্রযাত্রায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীরা যেন অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন সেই বিষয়গুলো তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তাছাড়া সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার উপরও করেন গুরুত্ব আরোপ। সম্মানিত বিশেষ অতিথি নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বাংলাদেশ। যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। অবশ্যই আমরা যে ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যে ভাইদেরকে আমরা ইনশাআল্লাহ ফেরত চাই, তাদের এই ত্যাগ তো মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ঝটিকা পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালটিতে গেলে নানা অনিয়ম নজরে আসে মন্ত্রীর। নোংরা বিছানা, তেলাপোকা, ঝাড়পোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে তিনি ক্ষোভ জানান। বিশেষ করে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন, চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত ছিলেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল, রয়েছে অব্যবস্থাপনা। তবে দ্রুত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরও বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি। অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখব। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রোগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই, সেটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। রাজধানীর 3টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে অভিযান চালায় র্যাব 2। জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালাল বিরোধী 7 দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান। আটক দালালরা দীর্ঘদিন রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছিল। বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামেও তারা করছিল প্রতারণা। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতর হুইল চেয়ার সরবরাহ নিশ্চিত করা এবং স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জানান, হাসপাতালগুলোকে দালাল মুক্ত রাখতে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।
ধর্ষণ ও নারী নির্যাতনকারীর কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জাতীয় প্রেস ক্লাবে নারী দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, বর্তমানে দ্রুত বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সহিংসতা বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি নারীদের অগ্রগতি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জনসংখ্যার অর্ধেকের বেশি নারীদের বাদ দিয়ে দেশ এগোতে পারবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুধু সমতা নয়, নারীদের অধিকার। সাংবাদিকতা সহ চ্যালেঞ্জিং পেশায় বেশি সংখ্যক নারীকে আসার আহ্বান জানান তিনি। বলেন, এসব পেশায় যেসব নারীরা আছেন তারা যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিয়েই এসেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারীদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হলে নারীরা আরও এগিয়ে যাবে। প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে অনেককেই ঘুরতে হয়েছে এক পাম্প থেকে আরেক পাম্পে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই এই পরিস্থিতি। পাম্পগুলোতে নতুন চালান আসলে নির্ধারিত পরিমাণে দেয়া হবে তেল। কোথাও তেল পাচ্ছি না, সব জায়গায় বলে বন্ধ। আর ডিপুর যে গাড়ি আছে তেলের, ওরা বলতেছে ডিপুতেই তেল নেই, আপনাকে তেল করতে দেবে। গভর্নমেন্ট তো বলতেছে যে সংকট, মানে এতটা ক্রাইসিস না, কিন্তু পাম্পগুলো তো কোনো তেলই দিচ্ছে না। আমার চাহিদা আছে এখন আপনি 12,000-13,000 লিটার আমি ডেলি বেচতে পারবো। সেই ক্ষেত্রে আমি তেল পাইতেছি কত 9,000 লিটার। তা আমি আর 3,000 লিটার ঘাটতি কীভাবে পুরাবো? আর কিছু কিছু মোটর সাইকেল আছে, ওরা তেল লোড করে নিয়ে বাসা রেখে আবার আসছে, ওই তেলটা ঘাটতি পড়ে গেল না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। তেমনই হয়তো ঢাকার বাইরেও একই অবস্থা। আমরা ঢাকা এবং ঢাকার বাইরের খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর দারুস সালাম এলাকায় রয়েছেন তানজিম শাফিন। শুরুতে তার কাছে জানতে চাই, শাফিন, এই মুহূর্তে পাম্পের কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। শাওন, আমি যেই ফিলিং স্টেশনটি দাঁড়িয়ে আছি, এই ফিলিং স্টেশনটি গত রাত 1টায় তাদের যেই ডিজেল এবং অকটেনের মজুদ, পেট্রোলের মজুদ, সেটি ফুরিয়ে যায় এবং তারপর থেকে এখনও পর্যন্ত অনেক যানবাহন এখানে অপেক্ষমান রয়েছেন। তাদের সাথে সাথে সেই চালকরাও এখানে 9 থেকে 10 ঘন্টা যাবত অপেক্ষায় রয়েছেন, তবে তারা এখনও তাদের সেই কাঙ্ক্ষিত জ্বালানি তেল পাননি। তারা যেটি বলছিলেন যে বারবারই তাদেরকে আশা দেওয়া হচ্ছে, পাম্প কর্তৃপক্ষ বারবারই বলছে যে একেবারে ভোরে জানানো হয়েছে সকালের মধ্যে আসবে, এরপর দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু তারা এখনও আসলে সেই জ্বালানি পাননি। দেখতে পাচ্ছেন যে অনেকেই যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন তাদের জ্বালানি একেবারেই ফুরিয়ে গেছে। কয়েকটি ফিলিং স্টেশন ঘোরার পরে তাদের যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে, এখান থেকে তাদের সরে যাবারও উপায় নেই। তারা এখানেই অপেক্ষা করছেন যখন এই ফিলিং স্টেশনটিতে তেল আসবে এবং তারপরে তারা আসলে তেল নিয়ে এখান থেকে যেতে পারবেন, তাদের আর এখান থেকে সরে যাবার উপক্রম। আমরা একটু কথা বলতে চাই, আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন এবং কি বলা হলো, পাম্প কর্তৃপক্ষ কি বলছে? আমরা গেছিলাম, আমরা আসছি হচ্ছে ভোর 4টায়। ভোর 4টায় আসে এখানে শিউরি করছি, তারপর আমি পাম্পের হচ্ছে ওখানে গেলাম, রিসেপশনে গেলাম। ওই বলছে যে আপনারা তো থাকেন 7টা থেকে সকাল 8টা পর্যন্ত তেল দিব। তারপরে আসলাম, আসার পর আবার গেলাম, আবার বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব। তারপরে বলতেছে 4টার পরে, এখন বলছে যে ইফতারের পরে দিবে। এই বলে আমাদের মানে রাখতেছে। বারবারই আশা দেওয়া হচ্ছে, যেমনটা শুনছিলেন। আপনারা কখন এসেছেন, কি বলা হলো? আমি হচ্ছে রাত 3টা থেকে এখানে অবস্থান নিয়েছি। এখন হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে 10টা কিংবা 11টা থেকে আমরা শুরু করব, আমাদের গাড়ি আসতেছে। কিন্তু আবার দ্বিতীয় ধাপে আবার যখন যাই তখন বললো যে 4টার পরে। সেই গাড়ি এখন এসে পৌঁছয়নি। অর্থাৎ শাওন, যেটি
বলছিলেন এখানে যারা অপেক্ষমান রয়েছেন তারা বলছেন যে তাদেরকে বারবার আশা দেখানোর পরেও সেই জ্বালানি তেল কিন্তু তারা এখনও পাননি, যদিও এই পাম্পের কোথাও সেই বিষয়টি উল্লেখ করা হয়নি যে এখানে এখন জ্বালানি ফুরিয়ে গেছে বা জ্বালানি নেই, এখন পাওয়া যাবে না, কখন পাওয়া যাবে, এই বিষয়গুলো নেই। আমরা সরাসরি কথা বলেছিলাম পাম্প ম্যানেজারের সঙ্গে। এই ফিলিং স্টেশনের ম্যানেজার যেটি জানিয়েছেন যে এখানে যেমন অপেক্ষমান অনেক যানবাহন রয়েছে, ঠিক একইভাবে যেখান থেকে ডিপো থেকে নারায়ণগঞ্জের যে ডিপো থেকে খালাস করা হবে বা তারা তেল আনবেন সেই ডিপোতেও ঠিক একই রকম ভাবে সিরিয়াল রয়েছে। সেই সিরিয়ালের পেছনের দিকে পড়ার কারণেই আসলে তাদের তেল পেতে দেরি হচ্ছে এবং সেই তেল পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। এই পর্যন্ত তারা আসলে যারা গ্রাহক রয়েছেন, যারা এখানে এসেছেন, তাদেরকে আশা দিয়ে রাখছেন। শুধুমাত্র যাতায়াতকারীরা, চাকরিজীবীরা নয়, আমরা দেখেছি বিভিন্ন জরুরি সেবাও রাজধানী ঢাকায় মুখ থুবড়ে পড়েছে এই জ্বালানি সংকটে। বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে বিভিন্ন জরুরি সেবা যারা দিয়ে থাকেন তাদের গাড়িগুলোতে জরুরি ওষুধ কিংবা ফ্রিজিং পণ্য এসবেও আমরা দেখেছি যে তারাও এক ধরনের এই পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ এক ধরনের স্থবিরতা নেমে এসেছে যোগাযোগ খাতে, রাজধানীর যোগাযোগ খাতে। এই একটি শঙ্কা বা ভয় এবং সেখান থেকে একটি সংকট, এই সব কিছুর মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ। রেশনিং পদ্ধতি নিয়ে পরিবহন চালক ও মালিকরা কি বলছেন? পাম্পগুলোতে তেল সরবরাহ কি এখন স্বাভাবিক হয়েছে? সেগুলোতে তেল সরবরাহটা স্বাভাবিক আমরা দেখছি সকাল থেকেই। তবে তারা কিন্তু রেশনিং পদ্ধতি করেছেন যে নির্ধারিত পরিমাণের বাইরে কিন্তু কোনো পরিবহন চালককেই আসলে তেল দেওয়া হচ্ছে না। বিশেষ করে বাইকারদের তো একটি সীমানা বেঁধে দেওয়া হয়েছে, 200 টাকার পেট্রোল বা অকটেন তারা নিতে পারছেন। অন্যদিকে গাড়ি ভেতে বড় যে গাড়িগুলো রয়েছে, ট্রাক, বাস কিংবা মিনি ট্রাক, সেগুলোতেও কোনোটি 60-70 লিটার বা কোনোটি 80-90-100 লিটার উপরে পাচ্ছেন। তবে যে বিষয়টি শাওন দাঁড়িয়েছে যে এখানে কিন্তু বগুড়ায় আশপাশের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সেখানে ভারী যে যানবাহন অর্থাৎ বাস ট্রাকে কিন্তু ডিজেল দেওয়াটা বন্ধ রয়েছে। কারণে এই পাম্পে যেটাতে আমরা চাপ পড়ে গেছে এবং এখানকার যারা মালিক পক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে যেখানে তারা 2 দিনে তাদেরকে আসলে 16,000 ডিজেল তাদের এখান থেকে বিক্রি হয় স্বাভাবিকভাবে, সেখানে আজকে কিন্তু গতকাল থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত তারা কিন্তু 9,000 10,000-এর উপরে 1,000 লিটারের উপরে এখানে তারা কিন্তু তারা বিক্রি করেছেন এবং বলছেন যে লিটার ডিজেল তাদের রয়েছে, ডিজেলগুলো তাদের ফুরিয়ে গেলে নতুন করে চালান না আসা পর্যন্ত কিন্তু তারা আবার তেলও দিতে পারবেন না, এমন শঙ্কার কথাগুলো তারা বলেছেন। এবং এখানে বাইক যেগুলো রয়েছে, বাইকের যে তেলের যে বিষয়টি আমরা একটু যদি যে এই পেট্রোল পাম্প থেকে, এটি বেশ ব্যস্ততম পেট্রোল পাম্প, এখানে দিনে 2,000 বিক্রি হয়, সেখানে কিন্তু আজকে এখন পর্যন্ত প্রায় 4,500 লিটার পেট্রোল অকটেন তাদেরকে বিক্রি করতে হয়েছে এবং তারা আসলে আশঙ্কা করছেন নতুন চালান না আসা পর্যন্ত আর তারা দিতে পারবেন না এর বেশি। অনেক ধন্যবাদ সুজন আপনাকে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি। ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। আর একটা ভয় মানুষের মধ্যে, বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে
ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছো তোমরা, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষও বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটর সাইকেলওয়ালার সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়? ভাই বেশিটা একটু কম রাখে, প্রতিদিন তোলে, তো প্রতিদিন আসা লাগে, সময় নষ্ট হয়। তো লাইন ধরে সময় নষ্ট করছেন, সেটা হিসাব করছেন না আপনারা। তো যাই হোক, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু। জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনছিলাম সরাসরি। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জ্বালানিবাহী 8টি জাহাজ প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং একটিতে মনোইথিলিন গ্লাইকল এমইজি আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময়ে বন্দরে পৌঁছলো এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে এসব জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। বিএনপি প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আরও 2 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদের অভিযোগের শুনানি শেষে বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেন। বিএনপির আইনজীবীদের দাবি, এই আসনগুলোতে ভোটারদের ভয়ভীতি স্পষ্ট কারচুপি করে জামায়াতের প্রার্থীরা জয় পেয়েছেন। সেই তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তারা। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। যেসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের কার্যক্রম খুব একটা বেশি দেখা যায় না, তবে কিছু কিছু ঘটে থাকলে তা পুলিশ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মব ও ক্রাইম স্পট আলাদা বিষয়, সমস্ত বিষয় মবের সাথে তুলনা করলে হবে না। নরসিংদী, চট্টগ্রামে কিছু ঘটনা ছিল, এর সাথে মবের তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি। মব কালচার বিলুপ্ত করতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট থাকায় স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন ও গার্মেন্টস শ্রমিকরা যেন সময় মতো বেতন ভাতা পায়, এই নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে মানুষকে অন্ধকারে রেখেই তাদের শাসনামলে স্বচ্ছতার ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বলেন, ইউনূস সরকার 1.5 বছরের তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। রবিবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সাথে কথা বলেন সুজন সম্পাদকও। পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্র কিন্তু রাষ্ট্রীয় জায়গায় থাকে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারে বা তার আগে সরকার যে সমস্ত সিদ্ধান্ত জনকল্যাণমুখী ছিল না বা জনকল্যাণ বিপরীত ছিল, এবং স্বচ্ছতা চর্চা করা হয় না, গোপনীয়তার চর্চা করা হয়েছে। তথ্যের অধিকার মানে সত্য জানার অধিকার, এবং যে অনেক আদালতের রায় আছে, বিশেষত আমাদের পাশের দেশের ইন্ডিয়ান জুরিসডিকশন অনেক রায় আছে যে নাগরিকরা যারা মালিকদের থেকে সত্য জানার অধিকার, মালিকদেরকে তার থেকে বঞ্চিত করার অধিকার কোনো ব্যক্তির নাই।
নির্বাচন পরবর্তী সময়ে নারীদের প্রতি চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিংয়ের মতো ঘটনা দিন দিন বাড়ছে। এসব ঘটনা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদ আলম মিতুকে সদস্য সচিব করে জাতীয় নারী শক্তির 3 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এনসিপির সহযোগী সংগঠন হলেও নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। এটা ধর্ম নির্বিশেষে, এটা শুধু যে কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে। রমজানের দিনগুলো যতই যাচ্ছে ততই এগিয়ে আসছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এবারও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযোগের কারণে ভোগান্তির শঙ্কা রয়েছে উত্তরের যাত্রীদের। যদিও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। এটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অংশের চিত্র। মহাসড়ক জুড়েই চলছে কর্মযজ্ঞ। কোথাও কোথাও পরিবহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে বিকল্প সরু পথ। এতে স্বাভাবিক দিনেই থাকছে দীর্ঘ যানজট। এমন পরিস্থিতিতে ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ নিয়ে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা জানান, এখনই সর্বোচ্চ পরিকল্পনা না নিলে চরম ভোগান্তিতে পড়তে হবে উত্তরের যাত্রীদের। এই রাস্তাটা অনেক দিন যাবত এই ব্রিজের জন্য কাজটা হইতেছে না এবং এই রাস্তার মধ্যে সব গাড়ির চাপটা বেশি থাকে। শ্রীপুর পর্যন্ত মানে একবার জাম ফেলতে আমরা হয়রান হয়ে যাই। গার্মেন্টস এর পণ্য টানাটানি করে দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছি। সাধারণ জনগণ যারা তারাও দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছে। এই ভোগান্তির কোনো শেষ নাই। শুধু উত্তরের 20 জেলা নয়, যানজটের সংখ্যায় উদ্বিগ্ন এ পথের চলাচলকারী অন্য জেলার যাত্রীরাও। ঈদের সময় যদি রাস্তাগুলো ঠিক মতো ক্লিয়ার করে ছাইড়া দেয় তাহলে মানে যানজটটা একটু কম থাকবে। রাস্তা এখন অনেক সংকুচিত হয়ে গেছে, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হবে, তীব্র যানজট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। গত নিজস্ব এরিয়াতে আরো বেশি যানজট হতে পারে। গাড়ি ঠিক মতো আসে না, কাউন্টার অনেক দুর্ভোগ হয়ে যায়, লোকজন টিকিট কাটে ঠিক মতো যাইতে পারে না। তবে ঈদে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছে দিতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। একই সাথে সড়ক সংস্কার করতে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও সড়ক বিভাগকেও জানানো হয়েছে। যতদূর সম্ভব দ্রুত ঘরমুখ মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এই জন্য আমাদের ঈদ উপলক্ষে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে এবং জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। রোডস এন্ড হাইওয়ের যেটা রাস্তাটা আছে এবং এলিভেটেড যারা আছে তাদের ইতিমধ্যে এই বিষয়ে অবগত করা হয়েছে, যেন ঘরমুখী মানুষ যেন রাস্তাটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে এবং ভাঙাচোরা যে বিষয়গুলো আছে রাস্তার, এই বিষয়গুলো যেন তারা ঠিক করে দেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই বিষয়গুলো ঠিক করে দেবে। দপ্তরে দপ্তরে শুধু চিঠি চালাচালিতে সীমাবদ্ধ না থেকে এ পথের যাত্রীরা চান সরজমিনে সংস্কার। অন্যথায় সড়কে বাড়বে জটলা, ভোগান্তি পোহাবে উত্তরের লাখো যাত্রী। মাসুদ রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।